গল্প গ্লোবাল। এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প। বাঙালির প্রথম জনপ্রিয় গোয়েন্দার নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। সত্যজিৎ রায় কিংবা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাহিত্যিকের কলমে তার জন্ম নয়। প্রিয়নাথ বাস্তবিকই ছিলেন গোয়েন্দা, তবে ফেলুদা ব্যোমকেশদের মতো প্রাইভেট ইনভেস্টিগেটর নন, সরকারি গোয়েন্দা। আজ থেকে প্রায় ১১.৫ বছর আগে তৎকালীন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে ৩৩ বছর চাকরি করার সুবাদে যে সমস্ত বিস্ময়কর রহস্যের উদ্ঘাটন করেছিলেন তাই তিনি লিপিবদ্ধ করেছেন অসামান্য ভঙ্গিতে। সে অর্থে রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ই ছিলেন প্রথম বাংলা গোয়েন্দা সাহিত্যের স্রষ্টা। পরিবেশনার স্বার্থে গল্পের ভাষা, ভঙ্গি এবং সামগ্রিকতায় কিঞ্চিত পরিবর্তন করে নেওয়া হয়েছে। রচনা প্রিয়নাথ মুখোপাধ্যায়, শ্রুতিরূপ ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়, আবহ শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়। আজকের গল্প মিস মেরি। এই মহানগরী কলকাতায় বাস করেন না এমন জাতি প্রায় নেই বললেই চলে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন প্রায় সব সম্প্রদায়ের মানুষই এখানে আছেন, এবং সব সম্প্রদায়ের মধ্যেই অপরাধমূলক ঘটনা ঘটেই থাকে। হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের গল্প আপনাদের অনেক শুনিয়েছে। আজ আপনাদের এক মেম সাহেবের গল্প শোনাব। এই মেম সাহেবের নাম মেরি, মিস মেরি। তার বাবা জুবেয়ার হঠাৎ মারা গেলেন। বিশেষত ইংরেজ মহলে খুব সকালেই খবরটা ছড়িয়ে পড়ল। খবর শুনে কেউ বলল ঠান্ডা লেগে সর্দি গরমিতে মারা গেছেন, কেউ বলল তিনি আত্মহত্যা করেছেন, কেউ বলল খুন হয়েছেন। এভাবে যার যা মনে এলো সে তাই বলতে লাগলো। কেউ কেউ খবরের কাগজে কি বলছে তা দেখার জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু সেদিনের কাগজে এ বিষয়ে কোনো খবরই প্রকাশিত হলো না। জুবেয়ারের মৃত্যু সংবাদ লোকমুখে প্রচারিত হওয়ার আগেই অবশ্য আমাদের কাছে এসে পৌঁছেছিল। রাত শেষ হবার আগেই টেলিফোনে আমরা খবর পেলাম এবং প্রায় সঙ্গে সঙ্গেই সেখানে গিয়ে হাজির হলাম। ঘটনাস্থলে গিয়ে কি দেখলাম সে কথা বলার আগে জুবেয়ার সম্পর্কে একটু বলে নেওয়া প্রয়োজন। জুবেয়ারের জন্মস্থান কোথায় তা আমরা তখনও পর্যন্ত জানতাম না, কিন্তু গত ২০ বছর ধরে তিনি ইংরেজ মহল্লাতেই বসবাস করছেন। দেখে ইউরোপীয় বলেই মনে হয়। তাকে কোনো কাজকর্ম করতে দেখা যায়নি, কিন্তু তার যে বিস্তর টাকা কড়ি আছে এটা সকলেই বলতো। তিনি যে বাড়িতে বাস করতেন সেটা দোতলা। উপরতলায় তাঁর এবং তাঁর কন্যা মেরির দুজনের দুটি শোবার ঘর ও একটি বসবার ঘর। নিচের তলায় খাবার ঘর এবং বেশ বড়সড় সাজানো গোছানো একটা লাইব্রেরি। বৃদ্ধ জুবেয়ার দিনের বেশিরভাগ সময়টা এই লাইব্রেরিতেই কাটাতেন।
খুব সকালে ঘুম থেকে উঠে নিচেই নেমে আসতেন। বাড়ির সংলগ্ন বাগানে ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করে লাইব্রেরিতে ঢুকতেন। তারপর সারাদিন সেখানে কাটিয়ে রাত ঠিক 11টায় উপরে উঠে গিয়ে শোবার ঘরে ঢুকে যেতেন। মেরি প্রায় সর্বক্ষণ উপরেই থাকতেন। কেবল খাবার সময় নিচে নামতেন। বাপ মেয়ে একসঙ্গে বসেই খেতেন। তবে কখনো কখনো লাইব্রেরিতেও ঢুকতেন। জুবেয়ারের গাড়ি ঘোড়া যা ছিল তা মেরি ব্যবহার করতেন। জুবেয়ার কোথা থেকে কলকাতায় এসেছিলেন তা কেউ জানে না। যখন তিনি এখানে আসেন তখন তার সঙ্গে ছিল তার স্ত্রী এবং কন্যা মেরি। কলকাতায় আসার 4-5 বছর পরেই তার স্ত্রী মারা যান। বর্তমানে জুবেয়ারের বয়স প্রায় 80 বছর। মেরির বয়স 27। মেরি এখনো পর্যন্ত বিয়ে থা করেননি। মৃত্যুর খবর পেয়ে আমরা যখন জুবেয়ারের বাড়িতে এলাম, দেখলাম লাইব্রেরির পাশেই একটা ছোট ঘরে জুবেয়ারের প্রাণহীন দেহটা পড়ে আছে। এই ঘরের পাশেই ওপরে উঠবার সিঁড়ি। লাইব্রেরি থেকে ওপরে উঠতে হলে বা ওপর থেকে লাইব্রেরিতে ঢুকতে হলে এই ঘরের ভেতর দিয়েই যাতায়াত করতে হবে। মৃতদেহ ভালো করে পরীক্ষা করে দেখলাম কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তবে জিভ এবং মুখের কিছু কিছু অংশ যেন কালচে হয়ে আছে। আমরা এখানে এসে পৌঁছানোর আগেই একজন ইংরেজ ডাক্তার এসে জুবেয়ারের দেহ পরীক্ষা করেছিলেন। বাবাকে পড়ে থাকতে দেখে মেরি তাকে ডেকে আনিয়েছিলেন। মৃত্যুর কারণ কি এ কথা তাকে জিজ্ঞাসা করায় তিনি বললেন, বিষপানে মৃত্যু, সম্ভবত প্রুসিক অ্যাসিড। ডাক্তার সাহেবের কথা আমাদের অযৌক্তিক বলে মনে হলো না। কোনো না কোনো মারাত্মক বিষই যে মৃত্যুর কারণ, এমন একটা সন্দেহ মৃতদেহ দেখার পর আমার মাথায়ও উঁকি দিয়েছিল। যে ঘরে মৃতদেহ পড়েছিল সেই ঘরে বিশেষ কিছু চোখে পড়ল না। এরপর লাইব্রেরি ঘরে ঢুকে দেখলাম টেবিলের ওপর মদের বোতলে কিছুটা মদ এবং তার পাশেই একটা খালি গ্লাস। গ্লাসটা হাতে নিয়ে দেখলাম তার থেকে মদের গন্ধ বেরোচ্ছে। অর্থাৎ বোতল থেকে এই গ্লাসেই মদ ঢেলে মদ্যপান করা হয়েছিল। শুনলাম দুজন পরিচারক পালা করে জুবেয়ারের ফাই ফরমাস খাটবার জন্য লাইব্রেরি ঘরের বাইরে অপেক্ষা করত। জুবেয়ার না ডাকলে তাদের ভেতরে ঢোকবার অনুমতি ছিল না। এরা জাতিতে মুসলমান এবং বহুদিন ধরেই জুবেয়ারের কাজ করে আসছে। ভাবলাম বৃদ্ধের মৃত্যু সম্পর্কে এরা হয়তো কিছু জানলেও জানতে পারে। তাদেরই একজনকে জিজ্ঞাসা করায় সে বলল, উনি খুব সকালেই নিচে নেমে আসতেন, সারাদিন এখানেই থাকতেন। রাত্রি 10টার পর আমাদের রাত্রি এখানে থাকবার হুকুম ছিল না। এরপর উনি সামান্য মদ্যপান করে 11টা নাগাদ ওপরে চলে যেতেন। তুমি কাল কটা থেকে কটা পর্যন্ত এখানে ছিলে? আগে সকাল 6টা থেকে বেলা 10টা পর্যন্ত, তারপর আবার সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমিই ছিলাম। সন্ধ্যে 6টা থেকে রাত 10টার মধ্যে কে কে এই লাইব্রেরিতে ঢুকেছিল তুমি জানো? মেরি দিদিমণি ছাড়া আর তো কেউ ঢোকেননি। তিনি কোন সময় ঢুকেছিলেন? সন্ধ্যের পর খাওয়া দাওয়া করে চলে যান। তারপর আরও বার দুয়েক তিনি নিচে এসেছিলেন, এই ঘরেও ঢুকেছিলেন। সাহেবের সাথে তার কি কথাবার্তা হয়েছিল শুনেছ? আগে না, আমি তো বাইরেই ছিলাম, গলার আওয়াজ শুনেছিলাম, কিন্তু কথাবার্তা কিছু না পাইনি। তবে দ্বিতীয়বার দিদিমণি বেশিক্ষণ ছিল না, ঘরে ঢুকে আবার মিনিট দুয়েক পরেই বেরিয়ে গেলেন। তখন কটা বাজে? রাত 10টা। দিদিমণি বাবার ঘর থেকে বেরিয়ে ওপরে উঠে গেলেন, তারপর আমিও চলে গেলাম। সেই সময় তোমার সাহেব কি করছিলেন? তা আমি বলতে পারবো না। কেন? চলে যাওয়ার সময় তুমি বলে যাওনি? না, আমাদের বলে যেতে হতো না, আদেশ ছিল 10টা বাজলেই আমরা যেন চলে যাই। মদের বোতল আর গ্লাস কে রেখেছিল?
এই কাজটা খানসামাই করে। সন্ধ্যের খাওয়া দাওয়া হয়ে গেলে বোতল আর গ্লাস ঘরে রেখে দিয়ে সে চলে যায়। লাইব্রেরি, মদের বোতল, গ্লাস, রাত 11টায় ওপরে চলে যাওয়া, এই সমস্ত কিছু মিলিয়ে আমার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। অনেকক্ষণ চুপচাপ এক জায়গায় বসে রইলাম। আমার সহকর্মী, এক জুনিয়র অফিসার, আমার ভাব দেখে বললেন, সন্দেহজনক কি কিছু পেলেন স্যার? হ্যাঁ, না মানে একটা অদ্ভুত ব্যাপার জানো তো। আমার কেন জানি না মনে হচ্ছে এখানকার ঘটনাগুলো আমার জানা। আমি আগে কোথাও দেখেছি বা শুনেছি, কিন্তু কোথায় সেটা মনে করতে পারছি না। আপনার তদন্ত করা পুরনো কোনো মামলার সঙ্গে হয়তো মিল থেকে থাকতে পারে স্যার। হ্যাঁ, তা হয়তো পারে, কিন্তু খুব বেশি দিনের ঘটনা নয়, অথচ মনেও করতে পারছি না। আর একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার আছে জানো তো, সেটা শুনলে তুমি হয়তো হাসবে। ব্যাপারটা যুক্তি দিয়ে বোঝানো যাবে না, কিন্তু সত্যি। কি অভিজ্ঞতা স্যার? ধরো, আমি কোনো একটা অপরাধের ঘটনা স্বপ্নের মধ্যে দেখলাম। বহুদিন পরে কোনো একটা মামলায় তদন্ত করতে গিয়ে দেখলাম হুবহু একই ঘটনা। তখন কিন্তু মনে করতে পারিনি যে ঘটনাটা আমার চেনা চেনা লাগছে কেন। পরে হয়তো মনে পড়লো যে স্বপ্নে দেখেছি। ব্যাপারটা বিশ্বাস করা সত্যি কঠিন, কিন্তু আমার এরকম হয়। জানি না আর কারো হয় কিনা। রাত দিন অপরাধ নিয়েই ঘাঁটাঘাঁটি করছেন তো, এটাই আপনার ধ্যান জ্ঞান, তাই হয়তো এমন হয়। অপরাধ নিয়েই স্বপ্ন দেখেন, কখনো কখনো বাস্তবের সঙ্গে মিলে যায়। জানি না, যাকে ছাড়ো। এখন জুবেয়ারের মৃত্যু রহস্য নিয়েই ভাবা যাক। বললাম বটে, কিন্তু ভাবনাটা মন থেকে পুরোপুরি তাড়াতে পারলাম না। বারবার মনে হতে লাগলো এসব কথা আমি আগে কোথাও শুনেছি। বাইরে বেরিয়ে এসে বাড়ির চারপাশটা পর্যবেক্ষণ করতে লাগলাম। হঠাৎ কানে এলো আমার সহকর্মী জুনিয়র অফিসারটি অন্য একজন তদন্তকারী অফিসারকে বলছেন, শুনুন, রাত্রি 10টার পর পরিচারকেরা কেউ থাকে না, তখন যদি বাইরের কেউ লাইব্রেরিতে ঢুকে থাকে। এই কথা শুনেই এক লহমায় দুদিন আগের একটা ঘটনা আমার মনে পড়ে গেল। এক অপরাধীর অনুসন্ধানে রাত্রি 9টা নাগাদ আমি গড়ের মাঠের এক জায়গায় অন্ধকারে গা ঢাকা দিয়ে বসেছিলাম। একটু দূরে একটা লোহার বেঞ্চ ছিল। দেখলাম এক সাহেব আর এক মেম অন্ধকারের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এসে আমার দিকে পেছন করে ওই বেঞ্চে এসে বসলেন। তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতেই আসছিলেন। কি বলছিলেন সেটা আমি আগে শুনতে পাইনি। বেঞ্চে বসার পর সাহেব বললেন, উনি যে ওপরে গিয়ে শুয়ে পড়েছেন আমি জানবো কিভাবে? উত্তরে মেম বললেন, রাত্রি 11টার পর উনি আর লাইব্রেরিতে থাকেন না। খুব কম দিনই এর নড়চড় হয়। আমি যখন যাব তখন যদি উনি লাইব্রেরিতেই থাকেন তখন কি হবে? রাত্রে উনি ভালো করে দেখতে পান না, আপনি সামনে থাকলেও বুঝতে পারবে না। কিন্তু ওনার শ্রবণ শক্তি প্রখর, সামান্য আওয়াজ হলেই বুঝতে পেরে যান। আপনি বাড়িতে ঢুকে নিঃশব্দে লাইব্রেরিতে যাবেন। লাইব্রেরির দরজা খোলাই থাকে। যদি দেখেন সেখানে কেউ নেই, তাহলে বুঝবেন তিনি ওপরে গিয়ে শুয়ে পড়েছেন। কিন্তু তিনি উপরে না উঠে অন্য কোথাও তো থাকতে পারেন। নিশ্চিত হবার একটা উপায় আছে, আপনাকে বলে দিচ্ছি। টেবিলের ওপর একটা গ্লাস দেখতে পাবেন। সেটাতে যদি মদের গন্ধ পান তাহলে বুঝবেন উনি ওপরে উঠে গেছেন। আর যদি গন্ধ না পান তাহলে জানবেন উনি অন্য কোথাও আছেন। এর অর্থ? অর্থ আর কিছুই না, তাঁর অভ্যাস ওপরে ওঠার আগে মদ্যপান করা। বাড়ির ভিতর ঢুকবো কিভাবে? দারোয়ান থাকবে তো? আমি ব্যবস্থা করে রাখবো। কথা বলতে বলতেই ওরা উঠে পড়ে অন্ধকারের ভেতর দিয়ে হাঁটতে শুরু করল। এতক্ষণে বুঝতে পারলাম এখানকার সবকিছু আমার আগেই শোনা বলে মনে হচ্ছিল কেন। কিন্তু সেই সাহেব আর মেমের সঙ্গে জুবেয়ারের মৃত্যুর ঘটনার কি কোনো সংস্রব আছে? আমার সহকর্মী জুনিয়র অফিসারটি সব শুনে বললেন, স্যার, ওদের কথোপকথনের সঙ্গে এখানকার সব বর্ণনাই তো মিলে যাচ্ছে। আচ্ছা, সেই মেম সাহেবে কি এই মিস মেরি?
দেখো, অন্ধকারে আমি তার চেহারাটা ভালো করে দেখতে পাইনি। আর যদি সে মিস মেরি হয়ে থাকে তাহলে সেটা প্রমাণ করা যাবে কিভাবে? যদি সে নিজেই স্বীকার করে তো অন্য কথা, কিন্তু সেই সম্ভাবনা আছে বলে তো মনে হয় না। সে যদি নির্দোষ হয়ে থাকে তাহলে অবশ্য মদের বোতল, গ্লাস এবং মৃতের পাকস্থলী রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষা করে পাকস্থলী এবং গ্লাসে প্রোসিক অ্যাসিডের চিহ্ন পাওয়া গেল, কিন্তু মদের বোতলে কোনো রকম বিষের চিহ্ন পাওয়া যায়নি। সুতরাং বোঝা গেল মদের সঙ্গে প্রোসিক অ্যাসিড পান করেই বৃদ্ধ জুবেয়ারের মৃত্যু ঘটেছে। তদন্তকারী পুলিশ কর্মচারীরা সকলেই অনুমান করলেন বোতল থেকে মদ ঢালবার পর গ্লাসের মধ্যেই মদের সঙ্গে বিষ মেশানো হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, আত্মহত্যার উদ্দেশ্যে বিষ কি উনি নিজেই মিশিয়েছিলেন, নাকি হত্যার উদ্দেশ্যে অন্য কেউ মিশিয়ে দিয়েছিল? আমার জুনিয়র সহকর্মীটি বললেন, স্যার, মামলা কি হত্যার না আত্মহত্যার? যদি হত্যার ঘটনাই ঘটে থাকে তাহলে সেটা করল কে, আর তার উদ্দেশ্যই বা কি? আর একটা প্রশ্ন হচ্ছে স্যার, যতদূর জানা যাচ্ছে বৃদ্ধ নিজেই বোতল থেকে গ্লাসে মদ ঢেলে নিতেন, তাহলে অন্য কেউ বিষ মেশাবে কিভাবে? হতে পারে ফাঁকা গ্লাসে আগে থেকেই কেউ বিষ রেখেছিল। মদ ঢালবার সময় বৃদ্ধ সেটা দেখতে পাননি। হ্যাঁ স্যার, এটাও হতে পারে। আর ধরো যদি আত্মহত্যাই করে থাকেন তাহলে প্রশ্ন হচ্ছে, সারাদিন পর ঠিক শুতে যাওয়ার আগেই বা তিনি আত্মহত্যা করতে যাবেন কেন? আর কিসের দুঃখেই বা তিনি আত্মহত্যা করবেন? তেমন কোনো দুঃখের কারণ কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। তাছাড়া স্যার, ওই বিষাক্ত অ্যাসিড তিনি জোগাড় করলেন কিভাবে? হ্যাঁ ঠিক, সেটা আনলেনই বা কিসে করে? কোনো বিষপাত্র মানে শিশি টিশি কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ওই লাইব্রেরির ঘরটা ভালো করে খুঁজে দেখতে হবে স্যার। সে তো বটেই, কোনো কিছু লিখে টিকে গেছেন কিনা সেটাও দেখা দরকার। লাইব্রেরির মধ্যে এক পাশে একটা টেবিল ছিল, এখানে বসেই বৃদ্ধ লেখাপড়া করতেন। কাগজপত্র থাকতো এই টেবিলের একটা দেরাজের চাবি থাকতো তাঁরই কোটের পকেটে। প্রত্যেকটি দেরাজের আলাদা আলাদা চাবি ছিল। সেই চাবির গোছাটা নিয়ে প্রথমেই দেরাজগুলো খুঁজতে শুরু করলাম। দেরাজের ভেতর থেকে কিছু কাগজপত্র, চিঠি এবং একখানা উইলের খসড়া পেলাম বটে, কিন্তু আমরা যা খুঁজছিলাম বা তদন্তের উপযোগী তেমন কিছুই পেলাম না। এরপর ঘরের অন্যান্য জায়গাও তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু বিষের পাত্র বা অন্য কোনো সন্দেহজনক বস্তু কিছুই মিলল না। আমার জুনিয়র সহকর্মী বললেন, স্যার, মিস মেরিকে তো এখনো পর্যন্ত কিছুই জিজ্ঞাসা করা হয়নি। জিজ্ঞাসাবাদ খুবই প্রয়োজন সেটা বুঝতে পারছি, কিন্তু সে অধিকার তো আমাদের নেই। আমরা এদেশীয় পুলিশ কর্মী, মেরি ইউরোপিয়ান, তাই আবার অবিবাহিত। কিন্তু কয়েকজন ইংরেজ অফিসারও তো এখানে রয়েছেন, এটা তো তাদেরই দায়িত্ব। আপনি একবার বলে দেখুন না স্যার। ওরা যেভাবে জেরা করবে তাতে কাজের কাজ কিছু হবে বলে মনে হয় না। তবুও কয়েকটা কথা তাকে জিজ্ঞাসা করা দরকার। দাঁড়াও দেখি। আমার পরামর্শে ইংরেজ অফিসারেরা মিস মেরির সাথে কথা বলতে রাজি হলেন। ওপরে মিস মেরির কাছে খবর পাঠানো হলো। তিনি যে কোনো একজন ইংরেজ অফিসারকে ওপরে যাওয়ার অনুমতি দিলেন। তাদের মধ্যে একজন সিনিয়র অফিসার অত্যন্ত ধীরে ধীরে নিঃশব্দে ওপরে উঠে মিস মেরির ঘরের দরজার সামনে গুটিসুটি হয়ে দাঁড়ালেন। মিস মেরি ঘরেই ছিলেন। অফিসারকে ভেতরে ডাকলেন। ইংরেজ অফিসার মাথার টুপি খুলে যথাযথ সম্মান প্রদর্শন করে ঘরে ঢুকলেন। মেরি তাকে একটা চেয়ার দেখিয়ে সেখানে বসতে বললেন। অফিসার শরীরটাকে যতটা সম্ভব গুটিয়ে রেখে চেয়ারের এক কোণে আলতো করে বসলেন। এরপর খুনের মামলার তদন্তকারী ইংরেজ অফিসারের সঙ্গে মিস মেরির যেসব কথাবার্তা হলো তা তিনি নিচে এসে আমাদের জানালেন। তা মোটামুটি এই রকম। অফিসার জিজ্ঞাসা করলেন, জুবেয়ার আপনার বাবা? হ্যাঁ। আপনার কি মনে হয় আপনার বাবাকে কেউ হত্যা করেছে নাকি তিনি আত্মহত্যা করেছেন? কেউ তাকে হত্যা করেছে বলে
আমার মনে হয় না। আমি ছাড়া যার আর কেউ নেই যিনি সংসারের সঙ্গে সম্পর্ক প্রায় ত্যাগ করেছেন বলা যায়, তাকে হত্যা করে কার কী লাভ হবে? আমার ধারণা তিনি আত্মহত্যা করেছেন। আচ্ছা, আত্মহত্যার কারণ কি বলতে পারেন? বাবা বরাবরই স্বাধীন চেতা মানুষ, অন্যের ওপর নির্ভর করতে চান না। বয়স হয়েছিল, শরীর দুর্বল হয়ে পড়ছিল। আরও বেশি দিন বাঁচলে হয়তো পরনির্ভরশীল হয়ে পড়তে হবে। এটা ভেবেই হয়তো শরীর পুরোপুরি ভেঙে পড়ার আগে স্বেচ্ছায় চলে গেলেন। উনি বেশ কোথা থেকে পেলেন বলুন তো? যার টাকার অভাব নেই, হুকুম তামিল করার লোকের অভাব নেই, যারা আদেশ অমান্য করার সাহস চাকর বাকরদের নেই, তার পক্ষে সামান্য বিষ জোগাড় করা কি আর এমন কঠিন কাজ? পরিচালকদের মধ্যে কেউ বিষ এনে দিয়েছে বলে স্বীকার করলো না, কিন্তু ওরা দেশীয় লোক, সামান্য কারণেই মিথ্যা কথা বলে। যেখানে বিষ খেয়ে একজনের মৃত্যু ঘটেছে, সেখানে নিজে হাতে বিষ এনে দিয়েছে বলে কি কেউ স্বীকার করবে? স্বীকার না করলে তো আমরা জানতেও পারবো না যে কোথা থেকে তিনি বিষ সংগ্রহ করেছিলেন। তিনি নিজেও সংগ্রহ করতে পারে, তার তো কোথাও যাতায়াতে কোনো বাধা ছিল না। পরিচালকেরা জানিয়েছেন কাল তিনি কোথাও বেরোননি, কিন্তু কালই যে এনেছিলেন তার তো কোনো মানে নেই, আগে থেকেও এনে রেখে দিতে পারেন। তাহলে আপনি বলছেন উনি আত্মহত্যাই করেছেন? আমার তো তাই অনুমান। এরপর মিস মেরিকে কৃতজ্ঞ চিত্তে সম্মানসূচক অভিবাদন জানিয়ে ইংরেজ অফিসার নিচে এসে আমাদের বললেন, মিস মেরির সাথে কথা বলে আমি নিশ্চিত হলাম যে বৃদ্ধ জোবেয়ার বার্ধক্যের হাত থেকে বাঁচতে আত্মহত্যাই করেছেন, তাকে কেউ খুন করেন। এ কথা শুনে আমি বললাম, কোন প্রমাণের ভিত্তিতে আপনি নিশ্চিত হচ্ছেন? একজন অবিবাহিত ইংরেজ মহিলা কথাটা বলছেন, এর উপরে আর কি হতে পারে? হ্যাঁ, আপনি চাইলে তদন্ত চালিয়ে যেতে পারেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। শেষ পর্যন্ত দেখবেন যে বৃদ্ধ আত্মহত্যাই করেছেন। এই সিনিয়র ইংরেজ অফিসারটির কথায় আমি মোটেই আস্থা রাখতে পারলাম না, বরং আমার সহকর্মী ওই জুনিয়র অফিসারটির কথার মধ্যে অনেকটা সারবত্তা আছে বলে আমার মনে হলো। জুনিয়র অফিসারটি বললেন, স্যার, মিস মেরি ইচ্ছাকৃতভাবেই আত্মহত্যার থিওরি খাড়া করে তদন্তকে প্রভাবিত করতে চাইছে না তো? হতে পারে, তবে সেটাও আমাদের প্রমাণ করতে হবে। বাবা ছাড়া যার আর কেউই নেই, সেই বাবার মৃত্যুতে তো মেয়েকে তেমন একটা দুঃখিত বলে মনে হচ্ছে না, বিপন্ন বলেও মনে হচ্ছে না। খেয়াল করেছেন স্যার, একবারও নিচে এসে দেখলেন না যে আমরা কি করছি না করছি? উপরে বসেই খবরাখবর নিচ্ছেন, কিন্তু শুধু এই কারণেই কি তাকে আমরা সন্দেহ করব? বাবাকে সরিয়ে দিয়ে তার লাভটা কি? স্যার, গড়ের মাঠের সেই মেম সাহেব যদি সত্যিই মেরি হয়ে থাকে, তাহলে একটা সম্ভাবনা আমার মাথায় আসছে। মিস কোনো অর্থলোলুপ সাহেবের প্রেমে পড়েছে? হয়তো সেই প্রেমিকের অনেক টাকার দরকার হয়েছে, মেরিকে সে সেটা জানিয়েছে। অত টাকা চাইলে বাবা দিতে রাজি হবে না, তাই প্রেমিকের কুপরামর্শে বৃদ্ধ বাবাকে খুন করে রাতারাতি তার সমস্ত সম্পত্তির দখল নিতে চেয়েছে। জুনিয়র অফিসারের এই কথাগুলো শুনে হঠাৎ আমার মাথায় নতুন একটা সন্দেহ চাড়া দিয়ে উঠল। বললাম, এসো তো, দেরাজটা একবার খুলি। দেরাজ তো ভালো করেই দেখা হলো স্যার, প্রয়োজনীয় কিছুই তো পাওয়া গেল না। তখন যে জিনিসটাকে প্রয়োজনীয় বলে মনে হয়নি, এখন তোমার কথার পরিপ্রেক্ষিতে সেই জিনিসটাকেই একটু খুঁটিয়ে দেখার প্রয়োজন বলে মনে হচ্ছে। এসো দেখি। দেরাজের ভেতর যে একটা চিঠি আর দলিলের খসড়া দেখেছিলাম, সে দুটো বার করে আনলাম। এগুলো কি করবেন স্যার? কি লেখা আছে একবার দেখতে হবে। চিঠিটাও একটা খসড়া, অর্থাৎ ড্রাফট। খুলে দেখলাম কলকাতার এক বিখ্যাত উকিলকে চিঠিটা লিখেছেন, আপনার সঙ্গে সেদিন আমার যেসব কথা হয়েছিল তা নিশ্চয় আপনার মনে আছে। আপনার কথা অনুযায়ী আমি একখানা উইলের খসড়া তৈরি করেছি। এটা দেখলে আপনি আমার মনের ইচ্ছা বুঝতে পারবেন। সেই অনুযায়ী একখানা সম্পূর্ণ উইল তৈরি করে পাঠিয়ে দেবেন।
আমার যা বয়স, তাতে করে এ কাজটি ফেলে রাখা উচিত হবে না। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে দেবেন। যদি আরও কিছু জানবার থাকে তাহলে একবার দেখা করে নেবেন। আমি সারাদিন বাড়িতেই থাকি। আর একটা কথা, এই উইলের বিষয়ে এখন যেন কেউ জানতে না পারে। উইল আমি রেজিস্ট্রি করে আপনাদের অফিসেই রেখে দেব। আমার মৃত্যুর পর আমার উত্তরাধিকারীদের খবর দিয়ে উইলের মর্ম অনুযায়ী সম্পত্তি বুঝিয়ে দেবেন। তার মানে মিস মেরি একমাত্র উত্তরাধিকারী নন? তাই তো দেখছি, খুব ইন্টারেস্টিং। এখন উইলের খসড়াটা পড়লে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এরপর খসড়া উইলটা মন দিয়ে পড়লাম। তাতে লিখেছেন, আমার যে সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আছে তার তালিকা এবং কিভাবে তা ভাগ করা হবে তা এই উইলে উল্লেখ করে দিলাম। আমার মৃত্যুর পর এই উইল বলবৎ হবে। বিষয় সম্পত্তি ভাগ করার আগে আবার নিজের বিষয়ে কিছু কথা এখানে উল্লেখ থাকা প্রয়োজন, নইলে আমার মৃত্যুর পর সেসব অজ্ঞাতই থেকে যাবে। আমার জন্ম ইউরোপে। শৈশবে বাবা মা মারা যান। অন্যের অনুগ্রহের ওপর নির্ভর করে বড় হচ্ছিলাম। বয়স যখন 15-16 বছর, তখন সেনা বিভাগে যোগ দিলাম। সেই সূত্রেই ভারতে আগমন। সীমান্ত প্রদেশীয় একটা যুদ্ধে ঘটনাচক্রে বিশেষ পারদর্শিতা দেখিয়ে আমাদের প্রধান সেনাপতির প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছিলাম। কথাটা একেবারে ইংল্যান্ডের উপর মহল পর্যন্ত পৌঁছে গেল। প্রধান সেনাপতি নিজে বিবৃতি দিলেন, জুবেয়ার না থাকলে যুদ্ধ জয় তো দূরের কথা, আমরা প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে পারতাম না। এরপরে আমার পদোন্নতি ঘটল। ক্রমে একজন সাধারণ পদাতিক সৈন্য থেকে আমি ধীরে ধীরে নেতৃত্বের পদে পৌঁছে গেলাম। পরিশেষে একটা যুদ্ধে গিয়ে আমার ভাগ্যলক্ষ্মী অতিশয় সুপ্রসন্ন হয়ে গেল। সেই যুদ্ধে আমার হাতে যে বিশাল পরিমাণ অর্থ এসেছিল তা থেকে এতকাল পর্যন্ত সুখে এবং স্বচ্ছন্দে দিন কাটিয়ে আসছি। সেই সময় আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমার স্ত্রীর জন্মস্থান ইউরোপে। তিনিও একজন সেনাপতির কন্যা। বিয়ের অল্পদিন পরে একটা যুদ্ধে আমাকে সেনাপতির দায়িত্ব নিয়ে যোগ দিতে বলা হলো। সেই সময় আমার স্ত্রী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। যেহেতু বাহিনীর মূল দায়িত্বে আমি ছিলাম, তাই ছুটির দরখাস্ত মঞ্জুর হলো না। স্ত্রীকে ফেলে রেখে আমাকে চলে যেতে হলো। 2 মাস পরে যুদ্ধ থেকে যখন ফিরে এলাম, তখনও আমার স্ত্রী পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। অবশেষে চাকরি থেকে পদত্যাগ করে আজমিরে এসে একটা বাড়ি কিনলাম। এটা ছিল ইংরেজ অধ্যুষিত একটা অঞ্চল। এখানেই বসবাস শুরু করলাম। এখানে আমাদের একটি পুত্র সন্তানের জন্ম হলো। তাকে লেখাপড়া শিখিয়ে বড় করে তুললাম।
ডাক্তারি পড়তে বিলেতে পাঠালাম। বিলেত থেকে ডাক্তারি পাশ করে সে আবার আজমিরে ফিরে এলো। সেখানে প্র্যাকটিস শুরু করলো। এখনো পর্যন্ত সে আজমিরেই আছে। সে সেখানকার একজন নামজাদা চিকিৎসক। বিয়ে করেছে, 2টি পুত্র হয়েছে, কিন্তু আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। এমনকি পত্রালাপও হয় না। অভিষেক এর জন্য তাকে আমি কোনো দোষারোপ করতে পারি না, কারণ তার দিক থেকে এর যথেষ্ট কারণ আছে। সে ডাক্তারি পাশ করে ফিরে আসার কিছুদিন পরেই আমার স্ত্রী মারা যান। তার কিছুদিন পর থেকেই আমার পদস্খলন শুরু হয়। আমার বাড়ির ঠিক উল্টো দিকেই একটি ইংরেজ পরিবার বাস করত। 2 পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা এবং যাতায়াত ছিল। ধীরে ধীরে ওই পরিবারের ইংরেজ পত্নীর সাথে আমার একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠল। ক্রমে ব্যাপারটা জানাজানি হয়ে গেল। একদিন সেই ইংরেজ পত্নী আমাকে বললেন, সর্বনাশ হয়ে গেছে জুবিয়ার, জন আমাদের ব্যাপারটা জেনে ফেলেছে। ভালোই তো, ডিভোর্স চেয়ে নাও। আমার পরামর্শ মতো ইংরেজ পত্নী তার স্বামীকে বললেন, জন, আমার ওপর তোমার যখন এতই সন্দেহ, একটা কাজ করো, আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমাকে কি ওই জুবেয়ারের মতো স্টুপিড ভেবেছ? আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওই স্কাউন্ডারেল জুবেয়ারের সঙ্গে তোমার বিয়ের রাস্তাটা পরিষ্কার করে দেব? স্বপ্নেও তো ভেবো না ডার্লিং। এই যে এটা কি দেখেছ? কি জন, তুমি রিভলভার নিয়ে কি করবে? তোমাদের দুজনকে ঘনিষ্ঠ মুহূর্তে একসঙ্গে দেখার অপেক্ষায় আছে। যেদিন দেখব দুজনকে একসঙ্গে শেষ করে দেব। এ কথা শুনে দুজনে পরামর্শ করে আমার নগদ অর্থ যা ছিল সব এক জায়গায় গুছিয়ে নিয়ে একদিন রাত্রে আমরা আজমির ছেড়ে গোপনে ছদ্মবেশে পালিয়ে গেলাম। সেই সময় আমার প্রণয়িনী সেই ইংরেজ পত্নীর একটি 2 বছরের কন্যা ছিল। তাকেও তিনি সঙ্গে নিয়ে নিলেন। সেই মেয়ে এই মেরি। আজমির ছেড়ে, বাড়ি ছেড়ে এবং নিজের পুত্রকে পরিত্যাগ করে প্রেমের উন্মাদনায় আমি পরস্ত্রীর হাত ধরে পালিয়ে গেলাম। মেরির মা ডিভোর্স না পাওয়ায় আইনসম্মতভাবে আমি তাকে বিবাহ করতে পারলাম না, কিন্তু একসঙ্গে বসবাস করতে শুরু করলাম। কলকাতায় সবাই জানল আমরা স্বামী স্ত্রী এবং মেরি আমার কন্যা। মেরিও তাই জানে, যদি তার মা তাকে কিছু না বলে থাকে। এরপর একদিন মেরির মা আমাদের ছেড়ে পরলোকে চলে গেলেন। একবার ভেবেছিলাম আজমিরে চলে যাই ছেলের কাছে। পরে মেরির কথা চিন্তা করে সেই ইচ্ছা ত্যাগ করলাম। মেরি এখনো বিয়ে থা করেনি। ওকে একা কার কাছে রেখে যাব? তাছাড়া কোন মুখ নিয়েই বা ছেলের সামনে দাঁড়াবো? শেষমেশ কলকাতাতেই রয়ে গেলাম। এই হলো আমার নিজের বৃত্তান্ত। এবার বলি ভাগাভাগির ব্যবস্থা কি হবে। স্থাবর সম্পত্তির মধ্যে আজমিরের সেই বাড়িটা ছাড়া আর কিছু নেই। আমার পুত্র এখন সেই বাড়িতেই থাকে। সেই বাড়ি
তারই রইল। সে সেখানে ইচ্ছামতো বসবাস, দান অথবা বিক্রি করতে পারবে। আমার নগদ অর্থ সবে কোম্পানির কাগজ হিসেবে ব্যাংকে রাখা আছে। তার সুদ থেকেই আমার বর্তমানের সব খরচপাতি চলে। সেই সব কাগজের মোট মূল্য 2,25,000 টাকা। এর মধ্যে আমার পুত্র পাবে 1 লক্ষ টাকা, 2 পৌত্র পাবে 25,000 করে, মোট 50,000 টাকা। পুত্রবধূ 25,000 টাকা, আর মেরি পাবে 25,000 টাকা। এছাড়া আমাদের পরিচারকদের প্রত্যেককে 250 টাকা করে দিয়ে এবং আমার মৃত্যুর পর অন্ত্যেষ্টি খরচ বাদ দিয়ে যা থাকবে তা আমার পুত্রের ইচ্ছানুসারে দরিদ্রদের মধ্যে বিলি করা হবে। আমার ঘরে যে সমস্ত জিনিসপত্র আছে তা সবই মেরি পাবে। কেবলমাত্র লাইব্রেরির বইগুলো কোনো সাধারণ লাইব্রেরিতে দান করে দিতে হবে। আমার ঘড়িটি পাবে আমার পুত্র, এবং আংটি দুটির একটি পাবে আমার পুত্রবধূ এবং একটি পাবে মেরি। এই আমার একান্ত ইচ্ছা। চিঠি ও উইলের খসড়া পড়া শেষ করে সহকর্মী জুনিয়র অফিসারকে বললাম, কি বুঝছো বলো? এই চিঠি আর উইলের কপি কি উনি উকিলের কাছে পাঠিয়ে দিয়েছিলেন? সম্ভবত দিয়েছিলেন। চলো, খোঁজ নিলেই বোঝা যাবে। উকিলের ঠিকানা আমাদের জানাই ছিল। সরাসরি তাঁর কাছে গিয়ে হাজির হলাম। আমাদের প্রশ্ন শুনে তিনি বললেন, হ্যাঁ, কিছুদিন আগে তিনি আমার কাছে একবার এসেছিলেন। তার ইচ্ছে মতো একটা উইল তৈরি করার কথাও হয়েছিল। তিনি বলেছিলেন একটা খসড়া তৈরি করে আমার কাছে পাঠাবেন। সে খসড়া কি তিনি পাঠিয়েছিলেন? না, এখনো পর্যন্ত কোনো কাগজপত্রই তিনি পাঠাননি, ফলে উইলটাও তৈরি হয়নি। সেদিন আর কোনো কাজ হলো না। বাসায় ফেরার পথে জুনিয়র অফিসারটি বললেন, তাহলে কি খসড়াটা লেখার পর কপি করার আর সময় পাননি? তার চাইতেও বড় প্রশ্ন হচ্ছে, মিস্টার জুবেয়ার কি সত্যি আত্মহত্যা করেছেন? যে লোক উইল করার জন্য এতটা ব্যস্ত হয়ে উঠেছিলেন সে লোক সেটা না করেই আত্মহত্যা করতে যাবেন কেন? তার মানে যা দাঁড়াচ্ছে তা হলো মামলাটা আদৌ আত্মহত্যার মামলা নয়, খুনের মামলা। খুনের কারণ কি তাহলে এই উইল? সবাই জানে মেরি জুবেয়ারের কন্যা। বৃদ্ধের কথা অনুযায়ী মেরি নিজেও তাই জানে। সেক্ষেত্রে সে আশা করবে জুবেয়ারের মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী হিসাবে সেই সমস্ত কিছু পাবে। অথচ উইলে দেখা যাচ্ছে মেরি খুব সামান্য অংশই পাচ্ছে। আচ্ছা, মেরি কি তাহলে উইলের ব্যাপারটা কোনোভাবে জেনে গিয়েছিল? যদি জেনে গিয়ে থাকে তাহলে সে চাইবে না এ উইল উকিলের কাছে যাক। অথচ জুবেরাই চাইছিলেন যত তাড়াতাড়ি সম্ভব উইল তৈরি করে রেজিস্ট্রি করে রাখতে। তাহলে উইলের খসড়া উকিলের কাছে পাঠানো হলো না কেন? আত্মহত্যা বা খুন যাই ঘটুক না কেন, তার আগে পর্যন্ত তিনি হাত গুটিয়ে বসে থাকলেন কেন? আর একটু তলিয়ে ভাবতে হবে, আর কাল আর একটু খুঁটিয়ে চারপাশটা দেখতে হবে। রাতে ভালো করে ঘুম হলো না। যতই তলিয়ে ভাবতে লাগলাম ততই মেরির ওপর সন্দেহ আরো জোরালো হতে শুরু করলো। কিন্তু ওর বিরুদ্ধে কোনো প্রমাণ হাতে পাইনি। ওকে আরেকটু ভালো করে জেরা করাটা খুবই প্রয়োজন ছিল, কিন্তু আমাদের পক্ষে সে কাজটা সম্ভব নয়।
পরদিন সকালে উঠেই ঘটনাস্থলে অর্থাৎ জুবেয়ারের বাড়িতে গিয়ে হাজির হলাম। দেখলাম আমার সহকর্মী সেই জুনিয়র পুলিশ অফিসারটি আমার আগেই এসে আমার জন্য অপেক্ষা করছেন। আমাকে দেখেই বললেন, স্যার, আমরা যে উইলটা পড়েছি সেটা তো ড্রাফট, ফাইনাল কপি নয়। উকিলের কাছে পাঠাবার আগে একটা খসড়া করেছিলেন, পরে নিশ্চয়ই একটা ফাইনাল কপিও লিখেছিলেন। অথবা লেখা শুরু করেছিলেন। হ্যাঁ, তাহলে তো ওই খসড়া উইলের আরও একটা ফাইনাল কপি, সমাপ্ত বা অসমাপ্ত যাই হোক না কেন, পাওয়ার কথা। হ্যাঁ, একদম ঠিক বলেছ। যদি সেরকম কিছু পাওয়া না যায় তাহলে বুঝতে হবে অন্য কোনো গণ্ডগোল আছে। তাছাড়া আরও একটা জিনিস যদি পাওয়া যায়। কি জিনিস স্যার? আর কোনো কথা না বলে আমরা দুজনে লাইব্রেরি ঘরে ঢুকে দেরাজ, র্যাক এবং সমস্ত তাকগুলো তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে দিলাম, কিন্তু খসড়া উইলের কোনো কপি দেখতে পেলাম না। হঠাৎই আর একটা জিনিসের ওপর আমার চোখ আটকে গেল। সেটা একটা পিয়ন বুক। কোনো কাগজ বা টাকা পয়সা, চিঠিপত্র কারোকে পাঠালে তিনি সেটির প্রাপ্তি স্বীকার করে এই পিয়ন বুকে সই করে দেন। পিয়ন বুকটা হাতে নিয়ে জুনিয়র সহকর্মীকে বললাম, যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি। উইলের কপি? না, পিয়ন বুক। পিয়ন বুকের পাতা উল্টে উল্টে দেখতে লাগলাম। এক জায়গায় এসে চোখ আটকে গেল। বললাম, যা ভাবছিলাম তাই, এই দেখো। উনিও সেটা দেখতে লাগলেন এবং অবাক হয়ে বললেন, এর মানে কি স্যার? এখানে তো চিঠি আর উইলের কপির কথা পরিষ্কার উল্লেখ করা রয়েছে, রিসিভ করে সইও করে দিয়েছেন। তাহলে উকিলবাবু আমাদের কাছে সেটা অস্বীকার করলেন কেন? গন্ডগোল। চলো ওই উকিলবাবুর কাছে। হ্যাঁ, ব্যাপারটা যাচাই করতে হবে তো। উকিলবাবুকে পিয়ন বুকটা দেখালাম। সেটা দেখে তিনি বললেন, এখানে যে চিঠি এবং উইলের খসড়ার কথা লেখা রয়েছে তেমন কোনো চিঠি বা খসড়ার উইল আমি পাইনি। এখানে প্রাপ্তি স্বীকার করে যে স্বাক্ষরটা রয়েছে সেটা কার? কার তা বলতে পারবো না, তবে আমার বা আমাদের অফিসের কারণ নয়। এখানে আর সময় নষ্ট না করে বেরিয়ে এলাম। জুনিয়র অফিসার বললেন, তার মানে বৃদ্ধকে কেউ ঠকিয়েছে। কিন্তু সে কে? সইটাই বা কার? কার হাত দিয়ে জুবেয়ার চিঠি আর উইল পাঠিয়েছিলেন? নিশ্চয়ই তার কোনো পরিচারকের হাত দিয়ে পাঠিয়েছিলেন। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। জিজ্ঞাসা করে দেখতে হবে। সে যদি কারোর পরামর্শে টাকার লোভে উকিলের কাছে ওগুলো না দিয়ে থাকে তাহলে সে স্বীকার করবে না। সে সম্ভাবনা কম। যে মনিব তার পরিচারকদের কথা উইলেও উল্লেখ করে যান, সে মনিবের সাথে বিশ্বাসঘাতকতা করা খুব একটা স্বাভাবিক বলে মনে হয় না। তাছাড়া তোমার অনুমান সত্যি হলে ধরে নিতে হবে দ্বিতীয় কোনো ব্যক্তি উইলের খবরটা জেনে গিয়েছিল। সেটাও খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে না, কারণ খসড়াটা ছিল দেরাজে। দেরাজের চাবি সর্বদাই বৃদ্ধ তার সঙ্গেই রাখতেন। যাই হোক, চলো জিজ্ঞাসা করে দেখা তো যা। উকিলের বাড়ি থেকে আবার জুবেয়ারের বাড়িতেই ফিরে এলাম। যে দুজন পরিচারক পালা করে লাইব্রেরির সামনে মোতায়েন থাকত তাদেরকেই আগে জিজ্ঞাসা করব স্থির করলাম। ঘটনার দিন যাকে প্রথম জিজ্ঞাসাবাদ করেছিলাম তাকেই প্রথমে ডাকলাম। বললাম, সাহেব যখন কোনো কাগজপত্র বা চিঠিপত্র কাউকে পাঠাতেন সেটা কি তোমরাই নিয়ে যেতে? না, আমরা দুজন বাইরে কোথাও যেতাম না, এখানেই থাকতাম। বাইরের কাজ থাকলে সাধারণত দারোয়ানকেই পাঠাতেন। সাহেব কোনো চিঠিপত্র দারোয়ানকে দিয়ে কোথাও পাঠালে তোমাদের দুজনের মধ্যে কেউ না কেউ সেটা নিশ্চয়ই জানতে পারবে। হ্যাঁ, তা পারবো। আমি পিয়ন বুকটা তাকে দেখিয়ে বললাম, সাহেব মারা যাবার আগে এই বইটা আর সঙ্গে কিছু কাগজপত্র দিয়ে দারোয়ানকে কোথাও পাঠিয়েছিলেন কিনা তুমি বলতে পারো? হ্যাঁ, সাহেব তো আমাকেই বলেছিলেন দারোয়ানকে ডেকে আনতে। দারোয়ান এসে সাহেবের ঘর থেকে ওই বইটা আর বড় একটা চিঠি নিয়ে চলে গেল। তারপর খানিক বাদেই ফিরে এসে বইটা আমার হাতে দিয়ে চলে গিয়েছিল। তারপর আমি সেটা সাহেবের টেবিলের ওপর রেখে দিয়ে এসেছিলাম। আচ্ছা, বেশ, তুমি দারোয়ানকে একবার আমার কাছে পাঠিয়ে দাও। খানিকক্ষণ বাদে দারোয়ান এসে আমার সামনে দাঁড়ালো। তাকে জিজ্ঞাসা করলাম,
কদিন আগে এই বইটা আর একটা চিঠি তোমার সাহেব তোমাকে দিয়েছিলেন। পিয়ন বুকটা দেখে সে বলল, আগে হ্যাঁ, সাহেবেরটা বই আর একটা খুব বড় চিঠি আমাকে দিয়েছিলেন। দিয়ে কি বলেছিলেন? বলেছিলেন চিঠিটা যে উকিলের ঠিকানা লেখা আছে তার বাড়িতে চিঠিটা দিয়ে আসতে। তুমি সেই উকিলের বাড়িতে চিঠিটা দিয়ে এসেছিলে? না। কেন? দিয়ে আসনি কেন? যাওয়ার পথে মেম সাহেবের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। তিনি একটা সাহেবের সঙ্গে টমটমে করে ফিরছিলেন। আমাকে দেখে বললেন, কোথায় যাচ্ছ? এ চিঠি কার? আমি মুখে কিছু না বলে পিয়ন বুক আর চিঠিটা তার হাতে দিলাম। তিনি পিয়ন বুক খুলে দেখে নিয়ে তার সঙ্গে যে সাহেব ছিলেন তাকে ইংরেজিতে কি বললেন। সে কথা শুনে সাহেব পিয়ন বুক হাতে নিয়ে দেখলেন। তারপর পকেট থেকে পেন্সিল বার করে পিয়ন বুকে সই করে দিয়ে আমাকে বললেন, এটা আমারই চিঠি, তোমাকে আর আমার অফিস পর্যন্ত যেতে হবে না। এই বলে তিনি পিয়ন বুক আমার হাতে দিয়ে দিলেন। চিঠিটা তখন মেম সাহেবের হাতেই ছিল। এরপর আমি ফিরে এসে পিয়ন বুক আমাদের সাহেবের ঘরে পাঠিয়ে দিলাম। যে সাহেব পিয়ন বুকে সই করেছিলেন তাকে তুমি চেনো? হ্যাঁ, কেন চিনব না? তিনি তো প্রায় রোজই এ বাড়িতে আসেন। কার কাছে আসেন? মেম সাহেবের কাছে। কখন আসেন? দিনের বেলাতেও আসেন, রাতের বেলাতেও আসেন, তবে রাতে থেকে সকালে বেরিয়ে যান। তিনি কোথায় থাকেন তুমি জানো? না, তা বলতে পারবো না, তবে এ বাড়ির সবাই তাকে চেনে। এর মধ্যে এসেছিলেন? রোজই তো আসতেন, তবে আমাদের সাহেব মারা যাওয়ার পর তাকে আর আসতে দেখিনি। ঠিক আছে, তুমি যাও। দারোয়ান চলে যাওয়ার পর সহকর্মী জুনিয়র অফিসারটি বললেন, সব তো জলের মতো পরিষ্কার হয়ে গেল স্যার। উইলই তাহলে মৃত্যুর কারণ। মিস মেরি নিজের স্বার্থ রক্ষার্থে নিজের হাতে অথবা তার ওই ইংরেজ বন্ধুটির সাহায্যে বৃদ্ধ জুবেয়ারের মদের গ্লাসে প্রোসিক অ্যাসিড ঢেলে রেখেছিল। স্যার, এখনই মেরিকে গ্রেপ্তার করে ওর ঘর সার্চ করা দরকার। আমার বিশ্বাস উইলের কপি ওর ঘরেই পাওয়া যাবে। সে ব্যাপারে আমারও কোনো সন্দেহ নেই, তবে এই কাজটা করতে গেলে ইংরেজ অফিসারদের ধরতে হবে। এরপর যে ইংরেজ অফিসার মেরিকে জেরা করেছিলেন, অফিসে গিয়ে তাকে সব কথা বললাম। সব শুনে তিনি বললেন, আপনি অবাস্তব কথা বলছেন মুখার্জি। ভুলে যাচ্ছেন মিস মেরি একজন ইংরেজ মহিলা। তিনি তার বাবাকে খুন করতে পারেন না, একথা কেউ বিশ্বাস করবে না। ওটা আপনি বিপদে পড়ে যাবেন। বুঝলাম একে দিয়ে হবে না। ইনি আমারই সমপদমর্যাদার একজন ইংরেজ অফিসার। ভাবলাম আমার ওপরওয়ালা কোনো অফিসারের কাছ থেকে অনুমতি আদায় করতে হবে। সেই মতো আমার ওপরওয়ালা সাহেবদের একজনের কাছে গিয়ে সব ঘটনা বললাম। তিনি মন দিয়ে সব শুনলেন, কিন্তু আমার কথাকে যুক্তিগ্রাহ্য বলে মনে করলেন না, বরং বোঝাবার চেষ্টা করলেন আমি কোন কোন পয়েন্টে মারাত্মক ভুল করে ফেলেছি। তিনি আমাকে পুনরায় প্রথম থেকে আরও ভালো করে তদন্ত করে দেখবার পরামর্শ দিলেন। এই পরিস্থিতিতে আমার জুনিয়র সহকর্মীটি বললেন, স্যার, আপনি একা না বলে সবাই মিলে একসঙ্গে বলা দরকার। এই তদন্তে আরও যে কজন ভারতীয় অফিসার রয়েছেন তাদের সবাইকে এ ব্যাপারে একমত হতে হবে। কথাটা আমার যুক্তিযুক্ত বলেই মনে হলো। তখনই সবাইকে এক জায়গায় ডেকে নিয়ে পরবর্তী পদক্ষেপ বিষয়ে পরামর্শ করতে বসলাম। জুবেয়ারের মৃত্যু সম্পর্কে আমার সিদ্ধান্তের সঙ্গে তাঁরা সকলেই একমত। মেরিকে গ্রেপ্তার করে তার ঘর খানাতল্লাশ করার প্রয়োজনীয়তাটাও তাঁরা বুঝলেন, কিন্তু এ ব্যাপারে ওপর মহলের অনুমতি আদায় করার প্রস্তাবে তাঁরা গড়িমসি করতে লাগলেন। একজন বললেন, দেখুন প্রিয়বাবু, ওপরওয়ালারা আপনার প্রস্তাবে সম্মতি দেননি। এক্ষেত্রে মামলার কিনারা না হলে আমাদের কোনো অনিষ্ট হবে না, কিন্তু মামলার কিনারা করতে গিয়ে একজন ইংরেজ মহিলাকে যদি হেনস্থা করতে হয় তাহলে কিন্তু আমাদের দুর্ভোগের শেষ থাকবে না। কথাটা কিন্তু ভালো করে ভেবে দেখুন। এ কথা শুনে জুনিয়র অফিসারটি বললেন, জেনে বুঝে একজন অপরাধীকে ছেড়ে দেওয়াটা কি উচিত কাজ হবে স্যার? গোয়েন্দা পুলিশের একজন কর্মচারী হিসাবে এটা কি
কর্তব্যে অবহেলা হবে না? ঠিক এই সময় আমাদের ওপর মহলের একজন ইংরেজ অফিসার আমাদের সামনে দিয়ে যেতে যেতে দাঁড়িয়ে পড়লেন। এনার ধরন আমি খুব ভালো করে জানি, অন্য ওপরওয়ালাদের থেকে একটু আলাদা। অন্যরা একে পছন্দ করেন না, কারণ ইনি কারো কথায় প্রভাবিত হন না। নিজের বিবেচনায় যেটা ঠিক মনে করেন সেটাই করেন। বয়স অল্প, কিন্তু কারোকে তোয়াক্কা করেন না। একটু একরোখা ধরনের মানুষ। আমাদের এক জায়গায় এতজনকে একসঙ্গে বসে থাকতে দেখে এগিয়ে এসে বললেন, কি ব্যাপার, এখানে সবাই মিলে বসে বসে কি করছেন? আপনাদের হাতে কোনো কাজ নেই? ধমক শুনে সবাই চুপ করে গেল। কারোর মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। শেষ পর্যন্ত আমি উঠে দাঁড়িয়ে বললাম, কাজের কথাই আলোচনা করছি স্যার। ঘরে বসে আলোচনা? হ্যাঁ স্যার, একটা বিশেষ সমস্যায় পড়ে ঘরে বসে নিজেদের মধ্যে পরামর্শ করতে হচ্ছে। কি সমস্যা? আমি কি আপনাদের সাহায্য করতে পারি? হ্যাঁ স্যার, আমরা আপনার কাছে যাব ভাবছিলাম। আমার কথা শুনে উনি নিজেই একটা চেয়ার টেনে নিয়ে আমাদের মধ্যে বসে পড়লেন। বললেন, বলুন কি সমস্যা। এরপর জুবেয়ারের মৃত্যুর তদন্তের সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে ওকে শোনালাম। ময়দানের রাতের অন্ধকারে সাহেব মেম সাহেবের কথোপকথনও বাদ দিলাম না। লাইব্রেরি ঘর, মদের বোতল, গ্লাস, বিষ, চিঠি আর উইলের খসড়া, উকিলের বাড়ি যাওয়ার পথে দারোয়ানের কাছ থেকে পিউন বুক সই করে সেটা নিয়ে নেওয়া, পরিচারকদের জবানবন্দি, বাড়িতে মিস মেরির ইংরেজ প্রেমিকের যাতায়াত, সব কিছুই উনি খুব মন দিয়ে শুনলেন। জুবেয়ারের মৃত্যুতে মেরির কি স্বার্থ রক্ষিত হচ্ছে তাও তাকে বুঝিয়ে বললাম। সব শুনে তিনি জিজ্ঞাসা করলেন, মিস মেরির ঘর সার্চ করেছেন? না স্যার। কেন? সে অধিকার তো আমাদের নেই স্যার। আমরা তো ইংরেজ নই, ভারতীয় কর্মচারী, কালো চামড়ার লোক। আমার কথায় এই ইংরেজ ওপরওয়ালা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, আপনারা ইংরেজ আইনের কিছুই জানেন না দেখছি। আমাদের আইনে সাদা কালোয় কোনো তফাৎ নেই। গরিব বড়লোক, শিক্ষিত অশিক্ষিত, আইনের চোখে সবাই সমান এবং সবাই সমান অধিকার পাবে। আপনাদের সাহসে না কুলোলে চলুন, আমি যাচ্ছি। এরপর ওই ওপরওয়ালা ইংরেজ অফিসার আমাদের সবাইকে নিয়ে জুবেয়ারের বাড়িতে গিয়ে হাজির হলেন। কারোকে কিছু না বলে তিনি সোজা উপরে উঠে গেলেন। ওর পিছন পিছন আমরাও উঠে এলাম। ঘরের দরজা খোলাই ছিল। কোনো অনুমতি না নিয়ে তিনি শটান ঘরের ভেতর ঢুকে পড়লেন। দেখলাম মিস মেরির ইংরেজ প্রেমিকটিও উপস্থিত আছেন। পুলিশের কাছ থেকে বিশেষ সম্ভ্রম পাওয়া মিস মেরি একজন ইংরেজ অফিসারের সঙ্গে এতজন কালো চামড়ার পুলিশ কর্মচারীকে নির্দ্বিধায় তার ঘরে ঢুকে পড়তে দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন। পর মুহূর্তেই প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে বললেন, এ কি, একজন ভদ্র মহিলার ঘরে ঢুকতে হলে যে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়, এ কথাটা কি আপনার জানা নেই? সাহেব অফিসার কড়া গলায় বললেন, হ্যাঁ জানা আছে, তবে কোনো কোনো সময় বিনা অনুমতিতেই ঢোকার প্রয়োজন হয়ে পড়ে। আপনি উত্তেজিত হবেন না। এরপর আমাকে দেখিয়ে বললেন, এখন ইনি যা জানতে চাইছেন তার জবাব দিন। আমি এগিয়ে গিয়ে বললাম, মৃত জুবেয়ার যে উইলের খসড়াটা তৈরি করেছিলেন সেটা কোথায় রেখেছেন? মেরি যেন আকাশ থেকে পড়ল। বলল, উইল? কোন উইলের কথা বলছেন? বুঝতে পারছি না। রাস্তায় আপনাদের দারোয়ানের কাছ থেকে যে উইলটা আপনি নিয়েছিলেন। আমি নিয়েছিলাম? হ্যাঁ ম্যাডাম, আপনি তাকে উকিলের বাড়িতে যেতে না দিয়ে নিজেই রেখে দিয়েছিলেন এবং আপনার বন্ধু এই ইংরেজ ভদ্রলোকটি পিয়ন বুকে সই করে দিয়েছিলেন। সব মিথ্যে কথা। বেশ, তাহলে আমরাই খুঁজে দেখি। সবাই মিলে ঘর ওলট পালট করে খুঁজতে শুরু করলাম। ঘরে একটা দেরাজ ছিল, সেটা দেখলাম তালা বন্ধ। বললাম, ম্যাডাম চাবিটা দিন। মেরি অনড় হয়ে দাঁড়িয়ে আছে দেখে ওপরওয়ালা অফিসারটি বললেন, চাবি না দিলে ভাঙাভাঙি করতে হবে। আমাদের দুর্ভোগ বাড়লে আপনার দুর্ভোগ কিন্তু কমবে না। আপনারা কিন্তু অনর্থক একজন ভদ্রমহিলাকে বিব্রত করছেন।
এর ফল কিন্তু ভালো হবে না। ভালো মন্দ পরে ভাবা যাবে, আপাতত দেরাজের চাবিটা দিন। মিস মেরি তবুও চাবি বার করে দিলেন না। আমার জুনিয়র অফিসারটি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিচে থেকে একটা শাবল নিয়ে এসে দেরাজের তালা ভেঙে ফেললেন এবং দেরাজের ভেতর থেকে উইলের বদলে অন্য একটি অকাট্য প্রমাণ বেরিয়ে পড়ল। প্রুসিক অ্যাসিডের একটা শিশি, তার 1/4 খালি, অর্থাৎ ওইটুকু ব্যবহার করা হয়েছে। বিষের শিশি তার ঘরে কিভাবে এলো, কেনই বা এলো, এর কোনো সদুত্তর মেরি দিতে পারল না। আরও খানিক খোঁজাখুঁজির পর জুবেয়ারের লেখা সেই চিঠি আর উইলের খসড়াও মেরির ঘরেই পাওয়া গেল এবং শেষ পর্যন্ত মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত হয়ে মেরি সব কথা স্বীকার করে ফেলল। জুবেয়ারের মদের গ্লাসে বিষ সেই নিজের হাতে ঢেলে রেখেছিল। বৃদ্ধ জুবেয়ার রাতের বেলায় চোখে ভালো দেখেন না, গ্লাসের ভেতর আগে থেকে ঢেলে রাখা বিষ তিনি দেখতে পাননি, ফলে বিষের মধ্যেই মদ ঢেলে সেই বিষাক্ত মদ পান করেছিলেন। এই মামলার বিচার দীর্ঘদিন ধরে চলল। মেরির প্রেমিক সেই ইংরেজ যুবক ঘটনার সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ না পাওয়ায় সে অব্যাহতি পেয়ে গেল এবং মেরিকেও শেষ পর্যন্ত আইন মোতাবেক শাস্তি ভোগ করতে হলো না, কারণ হাজতে থাকাকালীন এক বিশেষ কঠিন রোগে আক্রান্ত হয়ে সে পরলোকে চলে গেল। বলা বাহুল্য, বৃদ্ধ জুবেয়ারের ইচ্ছানুসারেই তার সমস্ত বিষয় সম্পত্তি ভাগ করে দেওয়া হল। মেরির ভাগের অংশটা তার পুত্রই পেল। এই ঘটনার কয়েকদিন পর আমাকে একদিন অফিসে যেতে দেখেই আমার সহকর্মীরা হৈ হৈ করে উঠলেন। সহকর্মী জুনিয়র অফিসারটি এগিয়ে এসে বললেন, স্যার, খবরটা শুনেছেন? কি খবর বলো তো? জুবেয়ারের মামলায় বিশেষভাবে পারদর্শিতা দেখাবার জন্য বড় সাহেব আপনার নামে পুরস্কার ঘোষণা করেছেন। এই খবর সত্যি আলাদা করে আমাকে একটা তৃপ্তি দিয়েছিল, কারণ ওই একজন অফিসার ছাড়া প্রথম দিকে উপর মহলের কেউই আমার যুক্তিগুলো মানতে চাননি। যাই হোক, পুরস্কারের টাকাটা কিন্তু আমি একাই নিলাম না। এই তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন যে কজন এদেশীয় অফিসার, তাদের সবার সঙ্গে টাকাটা ভাগ করে নিলাম। জুনিয়র অফিসারটি বললেন, এটা কেন করলেন স্যার? একজন পুলিশ কর্মী হিসেবে সবসময় মনে রাখবে, তুমি একা কেউ নও, দলটাই তোমার আসল শক্তি। হাঁ করে দেখছো কি? আপনাকে? ধ্যাৎ, এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প মিস মেরি। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, মিস মেরি রূপা, মেরির মা সঙ্গীতা, জুনিয়র অফিসার এবং উকিল অনুপ, পরিচারক এবং দারোয়ান ভোগলু, ইংরেজ অফিসার এবং যুবক অপু, ওপরওয়ালা অফিসার সঞ্জিত, জুবেয়ার, ডাক্তার, দেশীয় অফিসার, মেরির বাবা এবং প্রিয়নাথের সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর। লেখক পরিচিতি সৌরভ ও মালবিকা। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।